আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি মোহাম্মদ রিপন হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা শাখা, পুলিশ উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে তোমরা বিদ্যালয়ে আসতে পারছো না। ইতিমধ্যে তোমরা সংসদ টেলিভিশন এবং আমাদের প্রদত্ত অনলাইন ক্লাসের মাধ্যমে কিছু বিষয় জানতে পারতেছ। তারই প্রেক্ষিতে আজ আমি তোমাদের সামনে ফিন্যান্স ব্যাংকিংয়ের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা যদি মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখো, আশা করি তোমরা ফিন্যান্স ব্যাংকিংয়ের এই অধ্যায়টা ভালোভাবে বুঝতে পারবে। আমি তোমাদের সামনে আজকে ফিন্যান্স ব্যাংকিংয়ের তৃতীয় অধ্যায়ে অর্থের সময়মূল্য নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং খাতা কলম নিয়ে টেবিলে বসো। এই তৃতীয় অধ্যায়ের অর্থের মূল্যের চ্যাপ্টার যদি তুমি অনুশীলন করে থাকলে তোমরা এখান থেকে জানতে পারবে অর্থের সময়মূল্য কী। দ্বিতীয়ত জানতে পারবে সুযোগ ব্যয় বলতে কী বোঝো, এবং তৃতীয়ত জানতে পারবে অর্থের ভবিষ্যৎ মূল্য কীভাবে নির্ণয় করা যায়। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব। আলোচনার জন্য বোর্ডে একটা উদ্দীপক নিয়ে এসেছি, তোমরা লক্ষ্য করো বোর্ডের দিকে। উদ্দীপকে বলা আছে, জনাব রফিক 5 লক্ষ টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। ব্র্যাক ব্যাংক তাকে 13% হারের বার্ষিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। অপরদিকে এশিয়া ব্যাংক তাকে 12% হারে মাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। একটা হলো বার্ষিক চক্রবৃদ্ধি, আরেকটা হলো মাসিক চক্রবৃদ্ধি। এবার প্রশ্ন আসছে, অর্থের সময়মূল্য বলতে কী বোঝো? 2 নম্বরে আসছে সুযোগ ব্যয় বলতে কী বোঝো? 3 আসছে ব্র্যাক ব্যাংকে টাকা জমা রাখলে 7 বছর পর রফিক সাহেব কত টাকা পাবেন। আর ঘতে আসছে, জনাব রফিক সাহেব কোন ব্যাংকে টাকা জমা রাখলে অধিক লাভবান হবে, যুক্তি দাও। তাইলে আমরা প্রথমেই কি করব, কয়ের প্রশ্নের সমাধান করব। তোমরা নোট করে নিতে পারো। কয়ে বলা আছে অর্থের সময়মূল্য বলতে কী বোঝো। তাহলে অর্থের সময়মূল্যটা কী সেটা যদি আমরা সংখ্যা আকারে বলি তাইলে হবে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের যে পরিবর্তন হয় সেটি অর্থের সময়মূল্য। আমি আবারও বলছি, সময়ের পরিবর্তনের সাথে অর্থমূল্যের যে পরিবর্তন ঘটে সেটাই হলো অর্থের সময়মূল্য। এবার আসি আমরা দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলছে সুযোগ ব্যয় বলতে কী বোঝো। সুযোগ ব্যয়, একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়। এই যে ত্যাগ করতে হয় সেটা হলো কি, সুযোগ ব্যয়। আমি আবারও বলছি, একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়, যা ফিন্যান্স ব্যাংকিংয়ে সুযোগ ব্যয় নামে পরিচিত। এই বিষয়টা যদি আমি আরেকটু বিস্তারিত করে বলতে চাই তাহলে দাঁড়াবে, বিনিয়োগের জন্য একই সময়ে প্রতিষ্ঠানের হাতে কি একাধিক প্রকল্প আসতে পারে, কিন্তু মূলধনের স্বল্পতার কারণে প্রতিষ্ঠানের মূলধনের স্বল্পতার কারণে কী করতে পারে না, তারা সবগুলি প্রকল্প কি একসাথে নিতে পারে না। একই সাথে সবগুলি প্রকল্প নিলে তাদের অনেক মূলধন প্রয়োজন, যার জন্য কি তারা সবগুলি প্রকল্প একসাথে নিতে পারে না। তো একই সময় যেহেতু সবগুলি প্রকল্প নিতে পারে না, তারা কী করে ওইখান থেকে বাছাই করে যেটা নাকি সর্বাপেক্ষা বেশি লাভজনক হবে মনে হয় সেই প্রকল্পটা তারা গ্রহণ করে, আর অন্য সবগুলি প্রকল্প বর্জন করে। এই যে অন্য প্রকল্পগুলো বর্জন করলো, এই বর্জনকৃত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে লাভজনক প্রকল্প যেটা সেটাই হলো কি সুযোগ ব্যয়। এই বর্জন করা প্রকল্পগুলির মধ্যে যেটা আবার লাভজনক সেটা হলো কি সুযোগ ব্যয়। আশা করি তোমরা সুযোগ ব্যয় কি সেটা বুঝতে পেরেছো। তো এবার আমরা কী করবো, গয়ের প্রশ্নের সমাধান করব। গয়ের প্রশ্নে বলা আছে, ব্র্যাক ব্যাংকে টাকা জমা রাখলে 7 বছর পর রফিক সাহেব কত টাকা
পাবেন। তাহলে এটা আমরা বের করতে গেলে 7 বছর পর, তাহলে 7 বছর পর বলতে আমরা কি বলব, ভবিষ্যৎ মূল্য বুঝবো। তো ভবিষ্যৎ মূল্যের বার্ষিক চক্রবৃদ্ধিতে সুদ নির্ণয়ের একটা সূত্র আছে, ওই সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে আমরা যদি বার্ষিক চক্রবৃদ্ধির সুদের সূত্র প্রয়োগ করতে যাই, তাহলে আমরা লিখবো এফ বি মানে কি, এফ বি মানে ফিউচার ভ্যালু ইকুয়াল টু পিবি মানে প্রেজেন্ট ভ্যালু 1 + i পাওয়ার হবে n। আমরা যদি এটা বর্ণনা করতে চাই তাহলে লিখবো কি, এখানে পিবি প্রেজেন্ট ভ্যালুর সমান আছে কত, 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। তারপর আছে আয় হলো সুদের হার আছে কত, 13%। এই 13%কে যদি আমরা দশমিক ভগ্নাংশ নিই তাহলে হবে 0.13। এরপর আছে এন হলো সময় হলো কত, 7 বছরের জন্য, তাহলে 7 বছর। এবার আমরা যদি এফ বি লিখি তাহলে কি লিখবো, এফ বি এর তো কোনো মান নাই, তাহলে এটা আমরা প্রশ্নবোধক চিহ্ন দিতে পারি, এফ বি এর মান বের করতে হবে। তো এফ বি এর মান বের করতে হলে আমরা পিবি, আই এবং এন এর মান যেহেতু দেওয়া আছে শুধু মানগুলি বসিয়ে দেবো। তাহলে পিবি এর মান দেওয়া আছে 5 লক্ষ, 1 + আই মান দেওয়া আছে 0.13, পাওয়ার হলো 7, এন এর মান 7, 5 লক্ষ। এটা যোগ করলে হবে 1.13, পাওয়ার হবে 7। এবার যদি আমরা 1.13 কে 7 বার গুণ করি তাহলে আসবে কত, 1.13 পাওয়ার হলো 7 ইকুয়াল আসবে 5 লক্ষ আসতেছে। আমরা গুণ করে দিব, গুণ 2.352605। এবার এটাকে আমরা গুণ করবো কি দিয়ে, 5 লক্ষ দিয়ে। তাহলে 5 লক্ষ গুণ 2.352605 ইকুয়াল হলো 11,76,000, 11,76,302.50 টাকা। তাইলে আমরা রফিক সাহেবের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে ফেললাম। 7 বছর পর রফিক সাহেব যদি বার্ষিক চক্রবৃদ্ধিতে জমা রাখে তাহলে 7 বছর পর পাবে সে 11,76,302.50 টাকা। এবার আমরা যাব গয়ের প্রশ্নে বলা আছে, জনাব রফিকের জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখলে অধিক লাভজনক হবে, যুক্তি দাও। তাইলে আমরা যদি গয়ের প্রশ্ন ঘ করতে যাই তাহলে কি করতে হবে, এখানে বলছে এশিয়া ব্যাংকে রাখছে কত পার্সেন্ট হারে, 12% হারে। তাহলে 12% হারে এশিয়া ব্যাংকে যদি মাসিক চক্রবৃদ্ধিতে টাকা রাখে তাহলে মাসিক চক্রবৃদ্ধির কি আরেকটা সূত্র আছে, আমরা মাসিক চক্রবৃদ্ধির সূত্রটা প্রয়োগ করব। এখানে আমাদের গয়ের জন্য যে রেজাল্ট পেয়েছি এই রেজাল্টটা পরবর্তী দরকার হবে, এর জন্য আমি এই রেজাল্টটা এখানে লিখে রাখলাম, 11,76,302.50 টাকা, এটা গয়ের রেজাল্ট। এবার আমরা ঘ করব, এশিয়া ব্যাংকে কত টাকা, ভবিষ্যৎ মূল্য কত আসে। তাহলে মাসিক চক্রবৃদ্ধির সূত্র তোমাকে কি করতে হবে, আমাদেরকে এখন প্রয়োগ করতে হবে। তো মাসিক চক্রবৃদ্ধির সূত্রটা আমরা জানি, এফ বি ইকুয়াল টু এফ বি সমান পিভি 1+i/m আর হলো n ইন্টু n। তাইলে এখানে আগের মতোই
এখানে পিভি কোনো পরিবর্তন নেই, 5 লক্ষ টাকা। তারপর আয়ের পরিবর্তন আছে, আয় বলছি কি 12%, তাহলে 12%, এটাকে ভগ্নাংশে নিলে বা 0.12। তারপর এন এর পরিবর্তন নেই, 7 বছর। আর এম মাসিক চক্রবৃদ্ধি, মাসিক চক্রবৃদ্ধি 1 বছরে কত? 12 মাস, তাহলে 12। এবার আমরা কি করতে পারবো সহজেই? কি এফবি এর মান বের করতে পারবো। এফবি সমান কি? তাহলে এবার যদি আমরা মান বসিয়ে দেই, তাহলে আসতেছে কত? 5 লক্ষ 1 যোগ আয়ের মান হলো 0.12, আর এম এর মান হলো 12, এম এর মান 12, তাহলে পাওয়ার হবে কত? n 7 গুণ 12। এবার আমরা এটারে সমাধান করে ফেলি। আমরা যদি 0.12 কে 12 দিয়ে ভাগ করি, অর্থাৎ 5 লক্ষ 1 যোগ এটাকে যদি আমরা ভাগ করে ফেলি, তাহলে আসে 0.12 ভাগ 12, তোমার হলো 0.01, পাওয়ার হলো 7 12 84। তাহলে আবার আসতে পারি, এবার আমরা কি লিখতে পারি? এটাতে যদি যোগ করি, তাহলে আসতেছে কি 1.01 পাওয়ার 84। এবার 1.01 কে 84 বার গুণ করি, 1.01 পাওয়ার 84 ইকুয়াল 5 লক্ষ গুণ 3.0 2.3067 এবার যদি আমরা 5 লক্ষ কেটে দিয়ে গুণ করি, 5 লক্ষ গুণ 2.306722 মান 11,53,000, 11,53,361। তাহলে 9,000 পালে আমরা 11,53,661। এবার বলছে যে কোন প্রকল্পে টাকা রাখলে কি হবে? রফিক সাহেব অধিক লাভবান হবে। তাহলে এখন আমরা দুইটাকে কম্পেয়ার করতে হবে। গয়ের থেকে পাইছি আমরা 11,76,300 2.50 টাকা, আর ঘয়ের পাইলাম 11,53,361 টাকা। তাহলে ব্র্যাক ব্যাংকে সে ভবিষ্যতে বেশি টাকা পাচ্ছে, আর এশিয়া ব্যাংকে রাখলে কিছু অপেক্ষাকৃত কম টাকা পাচ্ছে। কত টাকা ডিফারেন্স হচ্ছে? পার্থক্যটা হলো 11,76,302.50 বিয়োগ 11,53,361 টাকা, 22,941.50 টাকা। তাইলে আমরা যদি পার্থক্যটা বের করি, পার্থক্য হবে 11,76,300 2.50 বিয়োগ 11,53,361 সমান আসবে 22,941.50 টাকা। এবার আমরা সিদ্ধান্ত নিতে পারি যে রফিক সাহেব যদি
ব্র্যাক ব্যাংকে টাকা জমা রাখেন তাহলে সে অধিক লাভবান হবে। আমরা সিদ্ধান্ত নিতে পারি যে রফিক সাহেব যেহেতু ব্র্যাক ব্যাংকে টাকা জমা রাখলে এশিয়া ব্যাংক অপেক্ষা 22,941.5 টাকা বেশি পায়, সেহেতু ব্র্যাক ব্যাংকে টাকা জমা রাখাই হবে যুক্তিযুক্ত। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার আলোচনা বুঝতে পেরেছ। আলোচনা শেষে আমি তোমাদের বলতে চাই, তোমরা যেহেতু স্কুল খোলা অনিশ্চয়তার মধ্যে আছে, তাহলে তোমাদের কী করতে হবে, সিলেবাসটা বাসায় শেষ করতে হবে। এই জন্য বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। আমি পরবর্তীতে আরও অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশা রেখে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে পড়াশোনায় ভালো মনোযোগী হও, বাসায় ভালোভাবে পড়াশোনা করো, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।